গল্পের নাম যে পাখি মন বোঝে না। লেখিকা মুন্নি আক্তার প্রিয়া। পর্ব ২। ঘোর লাগা জ্বর সারিয়ে যখন আমার ঘুম ভাঙে তখন বেলা প্রায় ১১টা বাজে। শরীর ভীষণ দুর্বল। চোখ মেলেই সবার আগে আমি হৃদিকে দেখতে পেলাম। পাশে বসে মেয়েটা পড়ছিল। আমাকে চোখ মেলে তাকাতে দেখে বইটা বন্ধ করে কপালে হাত রাখল। আদুরে স্বরে বলল, গুড মর্নিং আপু। আমি তেতো মুখে মৃদু হেসে বললাম, গুড মর্নিং বাচ্চা। আজ স্কুলে যাসনি? উহু, বন্ধ ছিল আজ। তোমার শরীরটা এখন কেমন? ভালো। জ্বর বাঁধালে কিভাবে? বৃষ্টিতে ভিজেছিলে? হুই, ভেরি ব্যাড। গতকাল আমাদের বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে গেছিল। আমরা যখন আসি তখন ভাইয়াও তোমাকে নিয়ে বাসায় এসেছে গি। বাসায় এসেছে মানে? আমি কোথায় ছিলাম? ডাক্তারের কাছে। ভাইয়াই তো তোমাকে নিয়ে গিয়েছিল। মনে নেই? উহু। আচ্ছা বাদ দাও। এখন উঠে ফ্রেশ হয়ে আসো। আমি আম্মুর কাছে যাচ্ছি। আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। হিদি চলে যাওয়ার পর গতকাল রাতের কথা মনে করার চেষ্টা করছিলাম। কিন্তু বিশেষ কিছুই মনে পড়ছে না। মনে করার চেষ্টা করে ব্রেইনের উপর চাপও দিতে ইচ্ছে করছিল না। তাই ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে গেলাম ওয়াশরুমে। চোখে মুখে পানি দেওয়ার পর অনেকটাই ভালো লাগছিল। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি চাচিমনি প্লেটে করে খাবার নিয়ে এসেছে। সাথে স্যুপও আছে। জ্বরের মুখে খাবার দেখেই শরীরটা গুলিয়ে উঠেছে সাথে সাথে। কিন্তু চাচিমনির চোখ রাঙানির ভয়ে অল্প হলেও কিছুটা খেতে হয়েছে। আমাকে খাইয়ে দাইয়ে আবার শুইয়ে দিয়ে চাচিমনি চলে গেছে। কিন্তু এখন আর আমার শুয়ে থাকতে ইচ্ছে করছে না। একটু হাঁটতে পারলে ভালো লাগত। ছাদেই যাব কিনা বুঝতে পারছি না। বেলা তো দুপুর এখন। রোদও থাকবে বেশ। তাই ইচ্ছেটাকে আপাতত সময়ের জন্য গিলে নিলাম। বালিশের পাশ থেকে ফোন নিয়ে দেখি মিতা আর সায়রা অনেকগুলো কল করেছিল ফোনে। সাইলেন্ট থাকায় বুঝতে পারিনি। মেসেঞ্জার গ্রুপে ঢুকে দেখি বেশ কয়েকটা গালিও দিয়েছে আজকে ক্লাসে না যাওয়ার জন্য। আমি শুধু লিখলাম, আমার জ্বর, তাই যেতে পারিনি গে। এরপর কিছুক্ষণ নিউজফিড স্ক্রোল করেও স্বস্তি পাচ্ছিলাম না। এক কথায় আমার কোনো কিছুই ভালো লাগছিল না। হিদি রুমে এলো তখন দুটো টি শার্ট নিয়ে। আরে টি শার্টগুলো সুন্দর তো, বললাম আমি। হিদি খুশি হয়ে বলল, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ভালোই তো লাগছে গি। তাহলে একটা তুমি নাও। কোনটা নেবে? কালো আর অ্যাশ কালারের মধ্যে আমি কালো টি শার্ট হাতে নিলাম। বললাম, সাইজে তো অনেক লম্বা হবে মনে হচ্ছে রে গি। সমস্যা নাই, ইন করে পরবা গু। আমি মাথা দুলিয়ে বললাম, ভালো আইডিয়া ঘি। আমার মন ভালো করার একটা ভালো দিক হচ্ছে কোনো নতুন জামা কিংবা সুন্দর কোনো জামা পরলে, সাজুগুজু করলে মন ভালো হয়ে যায়। যদিও ওইরকম সিরিয়াস টাইপ মন খারাপ আমার কখনোই হয়নি। আর হবেই বা কেন? আমার তো কোনো কিছুর কমতি নেই। না চাইতে আল্লাহ আমাকে কত কিছু দিয়েছেন। এসবের জন্য শুকরিয়া আদায় করেই তো আমি কুল পাই না। মাঝে মাঝে অবশ্য রাহাত ভাইয়ের করা খারাপ ব্যবহারে কিছুটা হলেও খারাপ লাগে, তবে গায়ে লাগে না। কারণ ছোটবেলা থেকেই আমি তার খারাপ ও কাঠখোট্টা ব্যবহারের সাথে অভ্যস্ত। কিছু ক্ষত অবশ্য রয়েও যায়, তাতেই বা কি। জীবন তো আর থেমে থাকে না। তাছাড়া জীবনে কাউকে কখনো ভালোবাসিনি, ভালো লাগেনি, ছ্যাঁকা খাইনি, তাহলে আমার কেন অমন সিরিয়াস মন খারাপ হবে কখনো? দুর্বল মনকে ভালো করতে গোসল করে আজই টি শার্টটি পরে ফেললাম। প্যান্টের সাথে ইন করার পর খারাপ লাগছে না। দুপুরে খাওয়ার পর শরীরটাও ভালো লাগছিল। তাই বিকেলে নিজের প্রিয় ডায়েরি আর ফোন নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে চেয়ারে বসতেই আকাশের নাম্বার থেকে কল এলো। ফোনের সময় দেখলাম কলেজ ছুটি হয়ে গেছে। কল রিসিভ করে আমিই বললাম, হ্যাঁ দোস্ত বল। আমি জীবন। ফোনের অপর প্রান্তে জীবন আছে জানার পর কিছু সময়ের জন্য হলেও থমকালাম। কান থেকে ফোন সরিয়ে সামনে এনে দেখলাম কার নাম্বার থেকে কলটা এসেছে। আকাশ দিয়েই তো সেভ করা। শুনতে পাচ্ছ? হ্যালো। জীবনের কণ্ঠ শুনে বললাম, বলো, শুনতে পাচ্ছি। আকাশের নাম্বার থেকে যে কল দিলে? আকাশ কোথায়? আমার পাশেই আছে। আমার নাম্বার থেকে কল দিলে যদি না ধরো তাই ওর ফোন থেকে দিয়েছি। জীবনের কথা সত্য। তবুও গলা চড়িয়ে বললাম,
না, না তা কেন? অবশ্যই রিসিভ করতাম গে। করতে না, প্রিয়তা। এর আগেও একদিন আমি তোমাকে 25টা কল, 36টা মেসেজ করেছিলাম। তুমি কোনো রেসপন্স করনি গে। চোর ধরা পড়লে যেমন হয় আমার অবস্থা এখন তেমন। তাই দ্রুত প্রসঙ্গ বদলে বললাম। যাই হোক, কী অবস্থা এখন? ক্লাস শেষ? হ্যাঁ। তুমি আজ আসোনি তাই আকাশকে তোমার কথা জিজ্ঞেস করেছিলাম। বল তোমার নাকি জ্বর? আর বলো না। কাল শখ করে একটু বৃষ্টিতে ভিজেছিলাম তাই এখন শোকে মরতেছি। এখন কি জ্বর কমেছে? আলহামদুলিল্লাহ। আগামীকাল থেকে ক্লাসে আসব ইনশাআল্লাহ। কথা বলতে বলতে পকেটে হাত দিয়ে পেছনে তাকিয়ে দেখি রাহাত তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছেন। এভাবে তাকানোর মানেটা কি বুঝতে পারছি না। আমি জীবনের থেকে বিদায় নিয়ে কল কেটে দিলাম। রাহাত ভাই দুকদম সামনে এগিয়ে আসতে আসতে বললেন, জ্বর সারতে না সারতেই ডানপিটে আচরণ শুরু হয়ে গেছে। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, কি করেছি? এই অবস্থায় ছাদে এসেছ কেন? জ্বর এখন নেই গু। রাহাত ভাই দুহাত বগলাদাবা করে দাঁড়িয়ে দাঁত কিরমির করছেন। আমার পা থেকে মাথা পর্যন্ত পরখ করে বললেন, জ্বরের কথা বলিনি। তোমার ড্রেসের কথা বলেছি। এসব কি পরে ছাদে এসেছ? আমি নিজেও একবার নিজেকে দেখে নিয়ে বললাম, কেন আপনি দেখতে পাচ্ছেন না? টি শার্ট আর প্যান্ট। দেখতে পাচ্ছি বলেই বলতেছি। কতটা বিশ্রী লাগছে জানো? আমি দাঁত কটমট করে বললাম, না জানি না। আর জানতেও চাই না গে। ভালো কিছু জানার আগ্রহ তো তোমার কোনো কালেই ছিল না। পায়ের সাথে প্যান্টটি টাইট ফিটিং হয়ে লেগে আছে। তার ওপর আবার টি শার্ট পরেছ ইন করে। শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে। পাশের ছাদ থেকে যে ছেলেগুলো হাঁ করে তাকিয়ে আছে দেখেছ সেটা? আমি আর চোখে একবার পাশের ছাদে তাকালাম। 4-5টা ছেলে প্রায় ওই ছাদে আসে বিকেলে। আড্ডা দেয়, গান গায়। আমার রুমের জানালা থেকেও ওদের দেখা যায়। রাহাত ভাইয়ের দিকে তাকালাম, তিনি তখনও ক্ষিপ্ত আমার উপর। নিজের দোষটা আংশিক হলেও বুঝতে পেরেছি বিধায় তড়িঘড়ি করে টি শার্টের ইন খুলে বললাম, হয়েছে এখন? শান্তি। তিনি কিছু বললেন না। আমি নিজেকে দেখে বললাম, দেখেন টি শার্টটা কত লম্বা। ইন করা ছাড়া কেমন আলখাল্লার মতো লাগছে গি। নট ব্যাড। আগের থেকে বেটার লাগছে। আর আলখাল্লার মতোই লাগবে বিক, যেটা আমার টি শার্ট, আমার সাইজের। তোমার না গি। এতক্ষণ যা হয়েছে হয়েছে। রাগ, কথা শোনানো পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু শেষে এসে তো এমন ঝটকার জন্য অপেক্ষায় ছিলাম না। একটু ভীরু দৃষ্টিতে রাহাত ভাইকে পরখ করে দেখলাম তার তির্যক দৃষ্টি আমার মুখের দিকেই নিবদ্ধ। চোরা দৃষ্টিতে আমি এদিক ওদিক তাকাচ্ছি। হিদি কত বড় বেইমানিটাই না করল আমার সাথে। শেষমেশ কিনা আমি রাহাত ভাইয়ের টি শার্ট পরে আলখাল্লা সেজে তার সামনেই দাঁড়িয়ে আছি। রাহাত ভাই হয়তো এখনই কিছু কঠিন কঠিন কথা শোনাবে আমাকে। আমি যদি বলি হিদি টি শার্ট এনে দিয়েছে এবং আমিও ভেবেছিলাম ওরই টি শার্ট, তাহলেও হয়তো তিনি বিশ্বাস করবেন না। তাছাড়া হিদি তার আপন বোন। একটা কেন 10টা টি শার্ট নিলেও তার গায়ে লাগবে না। কিন্তু আমার বিষয়টা সম্পূর্ণই আলাদা। আমি তার আপন বোন না, কাছেরও কেউ না। তিনি আবার আমাকে সহ্য করতে পারেন না। এখন আমি কোনো কঠিন কথা শোনার মতো অবস্থায় নেই বিধায় আগেই বললাম, দয়া করে এখন উল্টাপাল্টা কোনো কথা শুনায়েন না গি। তিনি ভ্রুকুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। আমি বললাম, জানেন তো কথার আঘাত সবচেয়ে বড় আঘাত। আঘাত একসময় সয়ে গেলেও ক্ষত কখনো মুছে যায় না। আর আপনি আমায় আঘাত দিয়ে কথা বলাতে ভীষণ দক্ষ একজন মানুষ গো। রাহাত ভাই প্রত্যুত্তরে আমার কিছুটা সামনে এগিয়ে এলেন। আমাকে ভীষণ রকম অবাক করে দিয়ে তিনি আমার মাথায় হাত রাখলেন। আমি থরথর করে কাঁপছি। এ যেন এক অদ্ভুত অলীক কল্পনা। বুঝ হওয়ার পর তো কখনো এতটা মমতা, মায়া, সহানুভূতি তার মধ্যে আমার জন্য দেখিনি। মাথা থেকে হাত সরিয়ে আমার চোখের সামনে আনলেন। একটা ছোট্ট পাতা হয়তো আমার মাথাতেই উড়ে এসে পড়েছিল। পাতাটি বাতাসে উড়িয়ে দিয়ে তিনি বললেন, কথার ক্ষত মুছে যায় না বলেই হয়তো মানুষ কিছু মানুষকে মনে রাখে। কেউ আঘাত দিয়ে আর কেউ নীরবে পাশে থেকে গিয়ে। গত 2 দিন ধরে টানা বৃষ্টি হওয়ার পর এখন উঠেছে গরমে সেদ্ধ হয়ে যাওয়ার মতো রোদ। এত বেশি গরম বাইরে যে ইচ্ছে করে সারাক্ষণ পানির মধ্যে শুয়ে বসে থাকি।
চাইলে অবশ্য এই ইচ্ছেটা পূরণ করা যেত যদি পড়াশোনা না থাকত। ক্লাস করার জন্য হলেও এই গরমের মধ্যে বের হতে হয়। সকালে উঠেই আগে ৩০ মিনিট ধরে গোসল করে নিয়েছি। আপাতত শরীর ঠান্ডা। তাছাড়া বাসায় এসি আছে বলে এমনিও গরম বোঝা যায় না। বারান্দায় আর ছাদে গেলেই আসল গরম টের পাওয়া যায়। একেবারে রেডি হয়ে আমি খেতে গেছি। ইতোমধ্যে সবাই খেতে বসে পড়েছে। চাচিমনি আমাকে দেখে বললেন, এত দেরি কেন? খেতে বসকে। আমি চেয়ার টেনে হিদির বামপাশে বসলাম। আমার সামনের চেয়ারে রাহাত ভাই। সে নিজের মনে খাবার খাচ্ছে। চাচ্চুকে একটু অন্যমনস্ক লাগছে অবশ্য। কিছুটা দ্বিধান্বিত লাগছে। চাচিমনি আমার প্লেটে পরোটা আর ভাজি দিয়েছেন। আমি একটুখানি ছিঁড়ে মুখে দেওয়ার পর চাচ্চু রাহাত ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, তোর কাজকর্ম এখন কেমন চলছে? রাহাত ভাই খাবার থেকে একবার মুখ তুলে চাচ্চুর দিকে তাকাল। এরপর আবার খাবার মুখে নিয়ে মাথা নাড়িয়ে বলল, ভালো। তাহলে কি এখন বিয়েশাদী নিয়ে ভাবছিস? রাহাত ভাইকে দেখলাম খুব বিস্ময় নিয়ে তাকাতে। হঠাৎ বিয়ে কেন জিজ্ঞেস করলেন রাহাত ভাই। চাচ্চু বললেন, হঠাৎ কোথায় দেখলি? তুই চাকরিতে জয়েন করার পরপরই তো বিয়ের জন্য বলছিলাম আমরা। তুই তো বলতি এখনই না। আর একটু সময় লাগবে গি। হ্যাঁ, আমার আরও সময় লাগবে গু। আরও সময় মানে কত সময়? বয়স হচ্ছে তো এখনও এত বুড়ো হও নাই। আর দাদা-দাদি মানুষজন বুড়োকালেই হয়। বয়স বাড়লেও সমস্যা নেই গু। চাচ্চু দাঁতমুখ খিচে বললেন, আমার বয়সের কথা বলিনি বেয়াদব। তোর বয়সের কথা বলেছি গু। এই পর্যায়ে আমি খাবার মুখে নিয়েই ফিক করে হেসে ফেলেছি। চাচিমনি দেখলাম চোখ গরম করে তাকাচ্ছে আমার দিকে। বহু কষ্টে নিজের হাসিটা সংযত করলাম। রাহাত ভাই কিন্তু এখনও বেশ নির্বিকার আছেন। তার মাঝে কোনো হেলদোল দেখতে পাচ্ছি না আমরা কেউ। চাচ্চু কিছুটা সময় নিয়ে দীর্ঘশ্বাস নিলেন। জিজ্ঞেস করলেন, তোর কি পছন্দের কেউ আছে? ভালোবাসিস কাউকে? থাকলে তো জানতে গু। না থাকলে বিয়েতে এত আপত্তি কিসের তোর? আর থাকলেও আমাদের বল। তাহলে ওই মেয়েকেই তোর বউ করে বাড়িতে নিয়ে আসব গু। রাহাত ভাই নিশ্চুপ। চাচ্চু ধীরে ধীরে রেগে যাচ্ছে বুঝা যাচ্ছে। কখন যে একটা তুলকালাম বাঁধবে আমি সেই অপেক্ষায় আছি। রাহাত ভাইকে নিরুত্তর দেখে চাচ্চু নিজেই বললেন, তার মানে তোর পছন্দের কেউ নেই? তাহলে ঘটক যেই মেয়েটার কথা বলেছে তাকে দেখি আমরা। আমি অবশ্য ছবি দেখেছি। তোর মাও দেখেছে। মেয়ে বেশ সুন্দরী, শিক্ষিত, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। তুই বললে তাহলে আমরা এই শুক্রবার মেয়ের বাসায় যাব। তোরও অফিস অফ থাকবে ওই দিন। আমি ফট করে বললাম, আমার আর হিদিরও তো স্কুল কলেজ অফ ওই দিন। আমাদের নেবে না চাচ্চু? চাচ্চু হেসে জবাব দিলেন, অবশ্যই গু। রাহাত ভাই খুব বিরক্ত হয়ে বললেন, তোমরা কে কি করবে, কোথায় যাবে তোমাদের ইচ্ছা। কিন্তু আমি কোথাও যাচ্ছি না। আর বিয়েও এখন আমি করব না। এটাই আমার শেষ কথা গু। কথা শেষ করে রাহাত ভাই চলে যাচ্ছিল। চাচ্চু তখন রেগেমেগে পেছন থেকে বলতে লাগল, মেয়ে তো আমরা দেখতে যাবই। আর এবার তোর বিয়েও করিয়ে ছাড়ব। দেখি তুই এবার বিয়ে না করে কোথায় যাস। এটা আমারও শেষ কথা গু। বাপ-ছেলের লড়াইয়ের মধ্যে চাচিমনিকে ভীষণ হতাশ দেখাচ্ছে। তিনি হয়তো খুব এই হতাশটা রাহাত ভাইয়ের উপরেই। ক্লাসের দেরি হয়ে যাচ্ছে বিধায় বিয়ের কথাবার্তা এখন কতদূর আগাবে জানতে পারলাম না। খাওয়া শেষ করেই বিদায় নিয়ে আমি চলে গেলাম। বাড়ির বাইরে বের হয়ে দেখি রাহাত ভাইও তার গাড়ি নিয়ে অফিসে যাচ্ছে। একবার জানালা দিয়ে আমার দিকে তাকাল। এখনও রেগে আছে। আমি এতদিন জানতাম ছেলেরা বিয়ের জন্য সবসময় নাচানাচি করে, বিয়ে করতে চায়। এদিকে এই মানুষটাকেই দেখলাম এত অদ্ভুত। পছন্দের কেউ থাকলে তাকেই বিয়ে কর, আর না থাকলে বাবা মা যাকে পছন্দ করে তাকে বিয়ে কর। তাহলেই তো ল্যাটা চুকে যায়। যাই হোক, আমার এত মাথাব্যথা করে কাজ নেই। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেলতে দুলতে চলে যাওয়ার সময় পেছন থেকে রাহাত ভাই গাড়ির হর্ন বাজাল। আমি ভ্রু কুঁচকে পেছনে তাকালাম। রাহাত ভাই এবার গাড়ি নিয়ে সামনে আগাতে লাগল। আমি সঙ্গে সঙ্গে সরে গিয়ে সাইডে দাঁড়ালাম। এই লোক আমাকে মারতে চায় নাকি আশ্চর্য। আমি কি করেছি? গাড়ি আমার পাশে দাঁড় করিয়ে তিনি বাম পাশের দরজাটি খুলে দিয়ে বললেন, উঠে বসো। আমি ভারী অবাক হয়ে তাকালাম।
কানে ঠিক শুনেছি কিনা সেটাও বুঝতে পারছি না। উনি কি সত্যিই আমাকে গাড়িতে উঠতে বলল? আর যদি এটা বলেই থাকে তাহলে কেন বলল? ওনার নিজের টাকায় কেনা এই গাড়িতে ওঠার ভাগ্য আমার শুধু দুবারই হয়েছিল। তাও চাচ্চু ও চাচিম্নির সাথে ছিল তাই। উনি নিজে থেকে আমাকে কখনো ওনার গাড়িতে ওঠাননি। আর এটাই তো স্বাভাবিক। উনি তো আমাকে সহজেই করতে পারেন না। অফিসে লেট হচ্ছে আমার গু। আমি ভ্যাবাচ্চাকা খেয়ে তাকিয়ে আছি। তিনি এতক্ষণ সামনের দিকে তাকিয়েছিলেন। এবার বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, উঠবে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনাই করবে শুধু? আমি সংবিত ফিরে পেয়ে দ্রুত গাড়িতে উঠে বসলাম। এমনিতে আমারও ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। দরজা লাগাও। গাড়ির দরজা লাগাতে বলছি খুব বিরক্তিতে সূচক শব্দ করে বললেন রাহাত ভাই। আমি তড়িঘড়ি করে বললাম, ওহ হ্যাঁ গো। এরপর দ্রুত টেনে দরজা লাগালাম। রাহাত ভাই গাড়ি স্টার্ট দিয়ে মেইন রোডে এলেন। এতক্ষণ নির্বিকার থেকে অদ্ভুত একটা প্রশ্ন করে বসল এবার। কাউকে ভালোবাসো? আমার মনে হলো কেউ বুঝিয়ে আমাকে এক ধাক্কা দিয়ে আকাশ থেকে মাটিতে ফেল। এই মানুষের সাথে আমার কথাই হয় না তেমন। যা হয় তার দিক থেকে থাকে অপমান, আর আমার দিক থেকে জেদ। সেই মানুষ যদি হঠাৎ করে এই ধরনের প্রশ্ন করে বসে অবাক হব না তাহলে? কিছু জিজ্ঞেস করেছি আমি। উত্তর দিতে সমস্যা? আমার দম আটকে আসার উপক্রম। হাসফাস লাগছিল খুব। রাহাত ভাই বোধ হয় আমার অস্বস্তি বুঝতে পেরে এসিটা অন করে দিলেন। আমি বড় নিঃশ্বাস নিয়ে বললাম, না না একদম না। আমি এসবের মধ্যে একদম নেই। তিনি স্টিয়ারিংয়ে হাত রেখে ড্রাইভ করতে করতেই সামনে তাকিয়ে বললেন, এত অস্থির হওয়ার মতো কিছু জিজ্ঞেস করিনি। শান্ত হও। আমি কেন যেন তাও শান্ত হতে পারছিলাম না। দম আটকে বসেছিলাম। আর ভাবছিলাম পথ কেন ফুরাচ্ছে না? তোমাকে কেউ ভালোবাসে না? তার একের পর এক উদ্ভট প্রশ্নে কখন যেন আমি জ্ঞান হারাই। নিঃশ্বাস আটকে বললাম, আমি জানি না গু। আচ্ছা, তুমি কেন কাউকে ভালোবাসো না? কখনোই কি কাউকে ভালোবাসোনি? এবার আমার হাত হাত পা স্বাভাবিক হয়ে গেল। দম আটকে আসা অনুভূতিটা এখন আর হচ্ছে না। অদ্ভুত একটা চিনচিনে ব্যথা হচ্ছে। রাহাত ভাই আমার দিকে তাকালেন। আমিও এবার তার মুখের দিকে তাকিয়ে বললাম, না ভালোবাসি না কাউকে। আর বাসিওনি কখনো। এত বড় দুঃসাহস আমার কখনো হয়নি গিয়ে। দুঃসাহস? হ্যাঁ, কাউকে ভালোবাসাটা আমার জন্য দুঃসাহসই গু। কেন? কারণ এই দুনিয়ায় সত্যিকার অর্থে আমার কেউ নেই। আমি এতিম, অনাথ, আর আপনাদের বাড়ির আশ্রিতা গু। শেষ কথাটা বলার সময় আমি তাচ্ছিল্য করে মৃদু হাসলামও। গাড়িও ততক্ষণে কলেজের সামনে চলে এসেছে। তিনি ব্রেক করার পর আমি আর কিছু না বলেই গাড়ি থেকে নেমে গেলাম। ক্লাসে পৌঁছাতে পৌঁছাতে অলরেডি আজ আমার 10 মিনিটের মতো লেট হয়ে গেছে। স্যারও ক্লাসে চলে এসেছেন। আমি অনুমতি নিয়ে ভেতরে ঢুকে ধপ করে শায়রার পাশে বসলাম। শায়রা ফিসফিস করে জিজ্ঞেস করল, আজ তো খরস্রোতা রোদ, বৃষ্টি নাই। দেরি করলি কেন? আমি মিথ্যে করে বললাম, জ্যাম ছিলও। ক্লাসে আর কোনো বাড়তি কথা হয়নি আমাদের। একদম টিফিনের টাইমে আমরা সবাই একসাথে খেতে বসেছি। ওই সময় জানতে পারলাম আকাশের বড় ভাইয়ের জন্য মেয়ে দেখছে। বিয়ে করাবে। আমার তখন রাহাত ভাইয়ের কথা মনে পড়ে গেল। উচ্ছ্বসিত হয়ে বললাম, কি রে, চারদিকে কি এখন বিয়ের মৌসুম শুরু হয়েছে নাকি? কেন, তোরও বিয়ে নাকি? জিজ্ঞেস করল আকাশ। আমি ধমক দিয়ে বললাম, আরে না, রাহাত ভাইয়ের। আজ সকালেই চাচ্চু বলছিল ও। শায়রা বিস্ময় নিয়ে বলল, তোর সাথে নাকি? কি আমার সাথে? বিয়ে কি? আরে না, পাগল হলি নাকি তোরা? সুমন তখন বলল, আসল পাগল তো তুই গাধি। এক বাড়িতে থেকেও এতদিনে রাহাত ভাইকে পটাতে পারলি না গি। আজেবাজে কথা বলতেছিস কেন? আমি তাকে কোনো দুঃখে পটাতে যাব? এত সুদর্শন ছেলে চোখের সামনে ঘুরঘুর করে তাকে পটাবি না তো কাকে পটাবি? তোর জায়গায় আমি থাকলে সেই কবেই রাহাত ভাইকে পুটিয়ে বিয়েটিয়ে করে ফেলতাম। কিছুদিন পর হয়তো তোরা খালা মামাও হতিগু। কথাগুলো হাসতে হাসতে বলল শায়রা। বাকিরাও ওর সাথে হাসছে। কিন্তু আমার কেন জানি মোটেও হাসি পাচ্ছে না। উল্টো বিরক্ত লাগছে।
কথাগুলো শুনেই গা গুলাচ্ছিল। এত ফেলনা নাকি আমি? মিতু বলল। কথা বলছিস না কেন? রাগ করলি নাকি? রাগ করার মতোই কথা বলছিস তোরা। আমার এত খারাপ দিন চলে এসেছে যে আমার এখন কাউকে পটাতে হবে? বাবা মা নেই বলে কি আমি সত্যিই মূল্যহীন? শায়রা এবার আমার হাত ধরে ব্যাকুল হয়ে বলল। তুই আমাদেরকে ভুল বুঝতেছিস দোস্ত। আমরা এমন কিছু মিন করে বলিনি। রাহাত ভাই সুদর্শন, তুই সুন্দরী, তোরা একসাথেই থাকিস, তোদের বিয়ে হলেও ভালো হবে। মানাবেও দুজনকে কি? পাশ থেকে আকাশ বলল। হ্যাঁ, এটাই। যদিও জীবনের সাথেও তোকে মানাই। আমি দাঁত কিরমির করে বললাম। রাহাত ভাই, জীবন কাউকে নিয়ে কোনো কথা বলবি না আর কেউ যে। সুমন বলল। সারা জীবন একা থাকবি নাকি? এসব নিয়ে তোদের ভাবতে হবে না। টিফিনের সময়টা আজ আড্ডার থেকে সবার সাথে তর্কাতর্কি করেই কেটে গেল। কী সব চিন্তাভাবনা আসে ওদের মাথায় আমি বুঝি না। আমি তো কখনো কল্পনাতেও রাহাত ভাইকে নিয়ে এসব কিছু ভাবিনি। ক্লাস শেষ করে বাসায় ফিরে দেখি চাচিমনি বেজায় রেগে আছে। কারণটা জানতে পারলাম হিদির থেকে। চাচিমনি নাকি রাহাত ভাইকে হোয়াটসঅ্যাপে পাত্রীর ছবি পাঠিয়েছেন। রাহাত ভাইকে কল করেও বলেছেন ছবিগুলো দেখতে। কিন্তু তিনি ছবিগুলো দেখেননি। এরপর থেকে নাকি কলও ধরছে না। এজন্যই চাচিমনি এখন রেগে আছেন। আমি আর তাই চাচিমনিকে ঘাটালাম না। নিজের রুমে চলে গেলাম। বরাবর যা করি আজও তাই করলাম। গোসল করে খেয়েই ঘুম। কিন্তু এই ঘুম আজ আর পুরোপুরি হল না। আমি মোটামুটি সন্ধ্যার আজানের আগ পর্যন্ত ঘুমাই। কিন্তু আজ তার আগেই ঘুম ভেঙে গেছে। ভেঙে গেছে ঠিক তা নয়, ঘুম ভাঙানো হয়েছে। চাচিমনি হন্তদন্ত হয়ে রুমে ঢুকে লাইট জ্বালিয়ে বলতেছেন। রাহাতকে একটা কল দে তো। তোর চাচ্চুর, আমার, হিদির কারো কল ধরতেছে না গি। আমি ঘুম ঘুম চোখেই খুব হতাশ হয়ে তাকালাম চাচিমনির দিকে। মায়াও লাগছিল। আহারে! ছেলের চিন্তায় চাচিমনির বোধবুদ্ধি সব উধাও হয়ে গেছে। রাহাত ভাই তার সবচেয়ে কাছের মানুষদেরই কল ধরছে না, সেখানে নাকি সে আমার কল ধরবে। কি অদ্ভুত! এভাবে বোকার মতো তাকিয়ে আছিস কেন? কল দে রাহাতকে গু। আমাকে ধমকে বললেন চাচিমনি। হতাশাকে এক সাইডে রেখে আমি শোয়া থেকে উঠে বসলাম। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে ভাবলেশহীনভাবেই রাহাত ভাইকে কল দিলাম। কারণ আমি জানি সে কল ধরবে না। দুবার, তিনবার, চারবার ধরে রিং হচ্ছে। কল তুলছে না রাহাত ভাই। চাচিমনি এতে আরও রেগে আগুন হয়ে যাচ্ছেন। দাঁত কিরমির করে বললেন। হতচ্ছাড়াটার সমস্যা কি? তুমি এত চিন্তা করছো কেন? রাতে তো বাসায় আসবেই। আসুক। এখন কেন ফোন ধরছে না? আমি ফোনটা রেখেই দিতে যাব, ঠিক তখনই লাস্ট রিং হওয়ার সময় রাহাত ভাই কল রিসিভ করলেন। আমাকে কিছু বলতে না দিয়ে নিজে নিজেই বললেন। আম্মুকে বলো এত অস্থির না হতে। ওর নাম্বার থেকে এতবার কল দিতে হবে না। ব্যস্ত আমি গু। কথা শেষে আবার নিজেই খট করে কলটা রেখে দিলেন। আমি ভয়ে ভয়ে চাচিমনির মুখের দিকে তাকালাম তার রিয়াকশন দেখার জন্য। একদম রায় বাঘিনী লাগছে চাচিমনিকে। আমি ফোনটা রেখে চাচিমনিকে শান্ত করে বললাম। তুমি একটু মাথা ঠান্ডা করো। ভাইয়া বাসায় আসলে তখন সব রাগ দেখিও। এই ছেলেটা আমাকে একদিন পাগল বানিয়ে ফেলবে দেখিস। চাচিমনি রাগ করে রুম থেকে চলে গেলেন। সাথে করে নিয়ে গেল আমার ঘুমও। এই অর্ধসমাপ্ত ঘুমটা তো আর আসবে না এখন। কি করব এখন আমি? আপাতত উঠে ফ্রেশ হয়ে ভাবলাম পড়তে বসি। অনেকগুলো হোমওয়ার্ক আছে আজ। সেগুলো আজ আগে আগে করে ফেলি। যেই ভাবনা সেই কাজ। এক মগ কফি বানিয়ে এনে আমি পড়তে বসে গেলাম। রাত ৯টা নাগাদ আমার পড়া শেষ হয়েছে। এখন আমি ল্যাপটপে আমার পছন্দের গান শুনব। রাতে খেয়ে মুভি-টুভি দেখব। গান ছেড়ে আমি একা একা নাচছিলাম। হিদি তখন দরজায় নক করে বলল। আসো বাপু। হ্যাঁ, আয়। হিদি ভেতরে ঢুকে অস্থির হয়ে বলল। মা তো অস্থির হয়ে যাচ্ছে আপুগু। কেন? কি হয়েছে? ভাইয়ার অফিস ছুটি হয় ৫টায়। এখন বাজে প্রায় ৯:৩০। ভাইয়া এখনও বাসায় আসেনি। আবার ফোনও ধরছে না গি। এ তো দেখছি মহামুসিবত। চল তো যাই চাচিমনির রুমে গু। প্রায় ২০ মিনিট চাচিমনিকে বুঝিয়ে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে তারপর শুইয়ে দিয়ে এলাম নিজের রুমে।
চাচ্চু রাহাত ভাইয়ের উপর ক্ষিপ্ত। সত্যি বলতে আমার নিজেরও এখন তার উপর কিছুটা রাগ হচ্ছে। এভাবে শুধু শুধু বুড়ো মানুষ দুটোকে মানসিক অত্যাচার করার কোনো মানে হয়? রুমে এসে দেখি ল্যাপটপ বন্ধ না করেই আমি চলে গেছিলাম। এখনও গান চলছে। দেবশ্রাবন্তীর একটা রোমান্টিক গান এগিয়ে দে এক পা এগিয়ে দে গি। ল্যাপটপ টেবিলের উপর রেখে বিছানা ঝাড়ছিলাম শুভ বলে তখন আবার দরজায় নখ হলো। আমি বললাম, দরজা খোলাই আছে হিদি। ভেতরে আয় আমি রাহাত ভাইয়ের ভরাট কণ্ঠ শুনে আমি ঝাড়ু রেখে সোজা হয়ে দাঁড়ালাম। তিনি ভেতরে ঢুকে সোজা আমার সামনে এসে দাঁড়িয়েছেন। ঝাড়ুটা খাটের নিচে রেখে বললাম, এত দেরি করলেন কেন আজ? জানেন চাচিম্নি কত দুশ্চিন্তা করছিল আপনার জন্য? তিনি কোনো জবাব দিলেন না। কয়েক পলক আমার দিকে তাকিয়ে থেকে বলল, প্রিয়, জীবনে প্রথমবারের মতো কাউকে ভালোবাসার দুঃসাহস করবে? এই বাড়ির বউ হবে? বিয়ে করবে আমায়? আমার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। হাঁ করে তাকিয়ে আছি আমি রাহাত ভাইয়ের দিকে। ল্যাপটপে তখন গান বাজছে। কিছু আবদারের জানি নেই মানে। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।